রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। BLU-109 ধরনের বাংকার বাস্টার বা পেনিট্রেটর বোমা আধুনিক সামরিক প্রযুক্তির একটি চিত্রকে সহজভাবে বোঝাতে গেলে বলা যায় এটি এমন একটি বোমা যাকে বিশেষভাবে কঠিন ঘন কংক্রিট বা ভূগর্ভস্থ রক্ষা কেন্দ্র ভেদ করে ভেতরে পৌঁছানোর জন্য তৈরি করা হয় এবং সেখানে বিস্ফোরণ করে লক্ষ্যভিত্তিক ধ্বংস ঘটায়। সহজ কথায়, যদি কোনো লক্ষ্য বাইরের দেয়ালে আঘাত করলে ততটা ক্ষতিসাধন না হয়, উদাহরণস্বরূপ গভীর শেল্টার, আন্ডারগ্রাউন্ড কমান্ড সেন্টার বা শক্ত কংক্রিটের গুদাম, তাহলে বাহ্যিক বিস্ফোরণের বদলে ভেতরে ঢুকিয়ে বিস্ফোরণ করানোই বেশি কার্যকরী। BLU-109 হলো এই রকমের পেনিট্রেটরের একটি পরিচিত উদাহরণ। এটি কেসিং, নাক ডিজাইন এবং ফিউজ কৌশলের সাহায্যে ছোড়ার সময় কংক্রিট ভেদ করে ভেতরে পৌঁছাতে সক্ষম হয় এবং সেখানে নির্ধারিত বিলম্ব ফিউজের মাধ্যমে বিস্ফোরণ ঘটায়, যাতে ধ্বংসের কেন্দ্র অভ্যন্তরেই থাকে। প্রযুক্তিগত দিকগুলো খুব জটিল হলেও BLU-109 বা পেনিট্রেটরগুলোর মূল নীতি তিনটি জিনিসের উপর দাঁড়ায়: মজবুত কেসিং, নাক বা আঘাতকারী অংশের সঠিক প্রোফাইল এবং বিস্ফোরণ নিয়ন্ত্রণ করার ফিউজিং। কেসিং সাধারণত এমন ধাতু বা ধাতুর সংমিশ্রণ দিয়ে বানানো হয় যা আঘাতের সময় টুকরো হয়ে ছিটকে পড়ে না, বরং আঘাতের শক্তিকে সহ্য করে সামান্য আলগা হলেও ভেঙে যায় না। ফলে বোমাটি পৃষ্ঠতল ভেদ করে ভেতরে প্রবেশ করতে পারে। নাকের আকৃতি নির্ধারণ করে কিভাবে আঘাত শক্ত কংক্রিটকে ছিন্ন করবে। যদি নাকটি সঠিক প্রোফাইলে না থাকে তবে বোমাটি প্রাথমিক আঘাতে ভেঙে ফেলতে পারে বা বাহিরে এসে ধসে যেতে পারে এবং ভেতরে প্রবেশ করতে পারবে না। ফিউজিং সিস্টেম ঠিক করে কখন বিস্ফোরণ ঘটবে। এটি তাৎক্ষণিক, বিলম্বিত বা স্তরভিত্তিকভাবে এগিয়ে যেতে পারে, যাতে কংক্রিট ভেদ হয়ে যেতেই বিস্ফোরণ না ঘটে এবং অভ্যন্তরে পৌঁছে পুরো কাঠামোর ভেতর থেকেই ধ্বংস শুরু হয় সেই নিয়ন্ত্রণ থাকে। এই প্রযুক্তিগুলোকে সাধারণত টার্গেট কিটের সঙ্গে মিলিয়ে ব্যবহার করা হয়, যেমন JDAM GPS কিট অথবা লেজার গাইডেড কিট। টার্গেট কিট লক্ষ্যভিত্তিক পারফেকশন দেয়। এর মানে বোমাটির নির্দিষ্ট পয়েন্টে আঘাত করে যাতে পেনেট্রেটরের নকশা অনুযায়ী কংক্রিট ভেদ করে ঠিকই ভেতরে পৌঁছাতে পারে। JDAM GPS ব্যবহার করে দিনে বা রাতে কুয়াশা থাকলেও বা ধোঁয়া থাকলেও নির্দিষ্ট অবস্থানে বা লক্ষ্য বস্তুতে পৌঁছাতে সাহায্য করে। লেজার গাইডেড কনফিগারেশনে লেজার বিম দিয়ে লক্ষ্য নির্দিষ্ট করা হলে চলন্ত লক্ষ্য বা প্রতিবিম্বিত অংশে আঘাত করতে সুবিধা হয়। তাই পেনেট্রেটরের কার্যকারিতা দরকারি শারীরিক নকশার পাশাপাশি গাইডিং সিস্টেমের উপরও নির্ভর করে। কার্যকরীভাবে BLU-109 ধরনের অস্ত্রগুলোকে সাধারণত হার্ড টার্গেটে ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ সেই সব লক্ষ্য যেখানে শক্ত কংক্রিট, আগ্নেয় ধাতু বা মাটির উপরে থাকা বহু স্তরেও সুরক্ষা রয়েছে। উদাহরণস্বরূপ ভূগর্ভস্থ কমান্ড সেন্টার, টানেল নেটওয়ার্ক, গোডাউন যেখানে ক্ষতি প্রতিরোধক সুরক্ষিত সরঞ্জাম আছে, কিংবা সেভাবে নির্মিত অস্ত্রাগার। এগুলোতে বাহ্যিক আঘাত কম কার্যকরী, কিন্তু ভেতরে ঢুকে বিস্ফোরণ করলে কেবল বাহ্যিক শেলেই নয়, ভেতরে থাকা কক্ষ, যন্ত্রপাতি ও লোককে লক্ষ্য করে ধ্বংস করা যায়। এর ফলে সামরিক কৌশলে BLU-109 ধাঁচের অস্ত্রকে বিশেষ সুবিধা দেওয়া হয়, বিশেষত যখন ইন্টেলিজেন্স জানায় যে লক্ষ্যটি ভূগর্ভস্থ বা শক্ত কংক্রিট দ্বারা অত্যন্ত সুরক্ষিত। কেবল প্রযুক্তি ও চয়েসও যথেষ্ট নয়, সঠিক অপারেশনাল পরিকল্পনা অপরিহার্য। লক্ষ্য বাছাই করার সময় বিবেচনা করতে হয় সেই স্থানের গভীরতা, কংক্রিটের ঘনত্ব ও স্তর সংখ্যা, কাঠামোর অভ্যন্তরীণ বিন্যাস, আশেপাশে সিভিলিয়ান বসতি আছে কিনা এবং ট্রেজার বা সংবেদনশীল উপাদান যেমন রাসায়নিক বা জৈব উপাদান আছে কিনা। যদি এই তথ্যগুলো স্পষ্ট না থাকে তাহলে এমন শক্তিশালী পেনেট্রেটরও আশেপাশের অবকাঠামোগত বা অপ্রত্যাশিত স্থানে বিস্ফোরণ ঘটিয়ে ব্যাপক ক্ষতি করতে পারে। ফলে অভিযানের আগে সুনির্দিষ্ট ইন্টেলিজেন্স, লক্ষ্য নির্ণয়, আঘাতের পথ ও ভবিষ্যৎ প্রভাবের বিশ্লেষণ আবশ্যক। এছাড়া অপারেশনে ব্যবহৃত ফিউজিং কনফিগারেশন প্রায় বিলম্ব ফিউজ ব্যবহার করা হয়, যাতে কংক্রিট ভেদ হয়ে বোমাটা অভ্যন্তরে পৌঁছাতে পারে, তারপর বিস্ফোরণ ঘটে। এর প্রসেসগুলোই কৌশলের সফলতা নির্ধারণ করে। এই প্রযুক্তির কৌশলগত প্রভাব ও মানবিক পরিণতিও
অত্যন্ত ভয়ানক হয়। BLU 109 জাতীয় অস্ত্র ব্যবহার করলে লক্ষ্য ধ্বংসের ক্ষমতা বাড়ে, কিন্তু একই সঙ্গে আশেপাশের সিভিলিয়ান, নিরাপত্তা, জলবিদ্যুৎ সরবরাহ, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের উপর প্রভাব পড়ার ঝুঁকি বাড়ে। শহুরে এলাকায় এসব অস্ত্র ব্যবহার করলে কেবল টার্গেটই নয়, আশেপাশের ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে মানুষ অস্থায়ী আশ্রয় হারায়, পুনর্নির্মাণ ব্যয় বাড়ে এবং মানবিক সংকট দেখা দেয়। তাই অপারেশন পরিকল্পনায় ক্যাজুয়ালিটি কমানো, করিডোর খোলার ব্যবস্থা, পূর্ব নির্দেশিত ত্রাণ কার্যক্রম এবং লক্ষ্যচাপের পরিমাপ থাকতে হয়, যাতে সিভিলিয়ান ক্ষতি যতটা সম্ভব কম করা যায়। প্রযুক্তিগত সফলতা কৌশলগত বা মানবিকভাবে ব্যর্থ হলে তার দীর্ঘমেয়াদী প্রভাব বেশি ক্ষতিকর। উদাহরণস্বরূপ, একটি আন্ডারগ্রাউন্ড ইনস্টলেশন ধ্বংস হলেও যদি আশেপাশের বেসামরিক বসতি ধ্বংস হয়, তাহলে রাজনৈতিক ও মানবিক প্রতিক্রিয়া কঠোর হতে পারে। আইনি দিক থেকেও বিষয়টি জটিল। আন্তর্জাতিক মানবিক আইন, সামরিক প্রয়োজন এবং প্রয়োজনের অনুপাত নীতির গুরুত্ব খুব বেশি। মানে দরকার হলে সামরিক লক্ষ্য নষ্ট করা যেতে পারে, কিন্তু আঘাত অনুপাতে হলে ও সিভিলিয়ান ক্ষতি অযাচিতভাবে বেশি হলে তা আইনগতভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে। এ কারণে অভিযানের আগে অবশ্যই লক্ষ্য মূল্যায়ন, সম্ভাব্য সিভিলিয়ান ক্ষতি অনুমান এবং বিকল্প কৌশল বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়। তদুপরি অস্ত্র সরবরাহকারী দেশগুলো রাজনৈতিক ও নৈতিক দায়বদ্ধতার মুখে পড়তে পারে। যদি তারা এমন অস্ত্র সরবরাহ করে এবং পরে তা ব্যবহৃত হলে ব্যাপক সিভিলিয়ান ক্ষতি হয়, তাহলে সরবরাহকারীও সমালোচনা হতে পারে। এই কারণেই আন্তর্জাতিক মানদণ্ড, স্বচ্ছতা ও তদন্ত ব্যবস্থা প্রায়ই দাবি করা হয়। প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও প্রতিরোধ রয়েছে। BLU 109 পেনিট্রেটর যতই শক্তিশালী হোক, একেবারেই সব রকমের সুরক্ষা ভেদ করতে পারে না। যদি টার্গেট অতি গভীর বা বহু স্তরীয় সুরক্ষার মধ্যে থাকে, বা বিশেষ মেটালিক সিলিং বা অতি ঘন কনফিগারেশন থাকে, তবে আরও বৃহৎ ও বিশেষায়িত পেনিট্রেটর দরকার হতে পারে। কিছু অস্ত্র শত শত বা হাজার পাউন্ড ওজনের হতে পারে, যা আরও বেশি শক্তি প্রয়োগ করতে পারে। এছাড়া প্রতিরক্ষার টেকনিকের ফলে পেনিট্রেটরের কার্যকারিতা কমে যেতে পারে। ফলে অস্ত্র নির্মাতা ও কৌশলকারীরা ক্রমশ উন্নত কেসিং টেকনোলজি, ফিউজ কন্ট্রোল, বিস্ফোরক কম্পোজিশন ও নির্দেশনা ব্যবস্থা উন্নত করার চেষ্টা চালাচ্ছে, আর প্রতিরক্ষার জন্য সুরক্ষা বাড়ানোর চেষ্টা করছে। এই প্রতিযোগিতা চলমান। কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে বিকল্প পদ্ধতির কথাও ভাবা জরুরি। সব ক্ষেত্রে বড় বোমা ব্যবহারই একমাত্র পথ নয়। কখনো কখনো সাইবার অপারেশন, লক্ষ্যগত আক্রমণ বা বিশেষ জ্ঞান সম্পন্ন ফিল্ড ইউনিটের অভিযান বেশি কার্যকর ও কম ক্ষতিকর হয়। এছাড়া যদি প্রাসঙ্গিক হয়, সংকট নিরসনের জন্য রাজনৈতিক, কূটনৈতিক বা আর্থিক চাপও প্রয়োগ করা যায়। শহুরে পরিস্থিতিতে কম প্রভাবের সাহায্যে কৌশল নির্ধারণ, পর্যায়ক্রমিক লক্ষ্যমাত্রা কেন্দ্রিক অভিযান বা বিশেষায়িত টেকনিক যেমন টার্গেটেড সার্জিক্যাল স্ট্রাইক প্রয়োগ করে ক্ষতি কমানো যায়। BLU 109 বা এই টাইপের পেনিট্রেটর বোমাগুলো আধুনিক সামরিক সক্ষমতার একটি দিক দেখায়। তারা জোরালো বা বিশেষভাবে কনস্ট্রাকশন বা ভূগর্ভস্থ অবকাঠামো ভেদ করার জন্য ডিজাইন করা হয়, এবং সাফল্য পেতে হলে সঠিক ইন্টেলিজেন্স, গাইডিং সিস্টেম, ফিউজিং কনফিগারেশন ও অপারেশনাল পরিকল্পনা দরকার। তবে প্রযুক্তিগত শক্তি থাকা মানে অনায়াসে এটি ব্যবহার করা উচিত নয়। প্রতিটি ব্যবহার কৌশলগত, মানবিক ও আইনগত দিক থেকেই মূল্যায়ন করা উচিত। অস্ত্র যতই উন্নত হোক না কেন, শেষ বিচার মানুষের উপরে পড়ে। কতটা ক্ষতি হবে, কতটা তাত্ত্বিক অর্জন বাস্তবে কোনো অর্থ রাখে এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও নৈতিক প্রভাব কেমন হবে, এসবকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। তাই BLU 109 ধরনের অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে প্রযুক্তি ও কৌশলকে সমান্তরালে রাখা দরকার, নীতি, স্বচ্ছতা ও দায়বদ্ধতার সঙ্গে, যাতে সংক্ষিপ্ত সফলতার বদলে টেকসই ও ন্যায়সঙ্গত ফলাফল পাওয়া যায়। মার্কিন রাজনীতির বিতর্কিত কিন্তু প্রভাবশালী চরিত্র ডোনাল্ড ট্রাম্প আবারও আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে। এবার তার আলোচনার কেন্দ্র কারাবন্দী ফাতাহ নেতা মারওয়ান বারগুতি। ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলকে তিনি আহ্বান জানাতে পারেন বারগুতিকে মুক্তি দিতে। এই প্রস্তাবটি এসেছে এমন এক সময়ে যখন গাজায় যুদ্ধ পরবর্তী রাজনৈতিক শূন্যতা পূরণে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আঞ্চলিক শক্তিগুলো মরিয়া হয়ে সমাধান খুঁজছে। বারগুতি কোনো সাধারণ বন্দী
বন্দী নন, তিনি ফিলিস্তিনি রাজনীতির এমন এক প্রতীক যিনি একই সঙ্গে মুক্তি সংগ্রামের নায়ক, শান্তি প্রক্রিয়ার সমর্থক এবং প্রতিরোধের প্রতীক। অনেকে তাকে ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা বলে আখ্যায়িত করেছেন। তার মুক্তি যদি সত্যি বিবেচনায় আসে তাহলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। টাইম ম্যাগাজিনে দেয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি এই বিষয়ে 15 মিনিট আগেও কথা বলেছিলাম আমার সহকারীদের সঙ্গে, তাই আমি শিগগিরই সিদ্ধান্ত নেব। এই বক্তব্যটি শুধু ব্যক্তিগত অভিমত নয়, এটি হোয়াইট হাউসের অভ্যন্তরীণ নীতি আলোচনার ইঙ্গিত। ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক অবস্থান হচ্ছে গাজায় হামাস পরবর্তী শাসন ব্যবস্থা গঠনের প্রস্তুতি চলছে। তবে প্রশ্ন হচ্ছে, সেই নেতৃত্ব কে দেবে? ফাতার বর্তমান প্রধান মাহমুদ আব্বাস এখন খুবই অপ্রিয় এবং দুর্বল, যার প্রতি জনগণের আস্থা একেবারে ক্ষীণ। গাজায় দীর্ঘদিন ধরে হামাসের প্রশাসনিক নিয়ন্ত্রণ ছিল, কিন্তু সাম্প্রতিক যুদ্ধ ও ইসরায়েলি অভিযান তাদের সেই ক্ষমতাকে অনেকটা দুর্বল করে দিয়েছে। ফলে ফিলিস্তিনি রাজনীতিতে নেতৃত্বের এক শূন্যতা তৈরি হয়েছে। ওয়াশিংটন জানে, এই শূন্যতা যদি কার্যকরভাবে পূরণ করা না যায় তবে গাজায় আবারও সশস্ত্র গোষ্ঠীগুলো প্রভাব বিস্তার করবে। তাই ট্রাম্প হয়তো কৌশলগতভাবে এমন একজন নেতার নাম বিবেচনা করছেন যিনি ফাতাহ, হামাস ও সাধারণ জনগণের কাছে গ্রহণযোগ্য হতে পারেন। আর সেই জায়গায় একটি মাত্র নামই প্রতিধ্বনিত হচ্ছে, মারওয়ান বারগুতি। বারগুতি ফিলিস্তিনিদের কাছে এক ঐতিহাসিক চরিত্র। তিনি ছিলেন দ্বিতীয় ইন্তিফাদার সময়কার অন্যতম প্রধান নেতা। ফাতার পশ্চিম তীরের শাখার প্রধান হিসেবে তিনি রাজনৈতিক ও সামরিক উভয় ক্ষেত্রেই সক্রিয় ভূমিকা রাখেন। ইসরায়েল তাকে আল আকসা মার্টার্স ব্রিগেডের নেতা হিসেবে অভিযুক্ত করে। এই সংগঠনটি ইসরায়েলি দখলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধে জড়িত ছিল। তবে বারগুতি সবসময় নিজেকে রাজনৈতিক নেতা হিসেবে পরিচয় দিয়েছেন, যিনি দুই রাষ্ট্র সমাধানের পক্ষে কিন্তু দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের অধিকারকে সমর্থন করেন। 2002 সালে ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেপ্তারের পর বারগুতিকে আদালতে হাজির করা হলে তিনি বলেন, আমি এই আদালতকে স্বীকার করি না, কারণ এটি দখলদারদের আদালত। তিনি আত্মপক্ষ সমর্থন না করেই বিচারের মুখোমুখি হন এবং 5টি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। 2 দশকেরও বেশি সময় কারাবন্দী অবস্থায় থেকেও তার জনপ্রিয়তা কমেনি। একাধিক জরিপে দেখা গেছে, যদি বারগুতি মুক্ত থাকতেন এবং নির্বাচনে অংশ নিতেন, তিনি হামাসের যে কোনো প্রার্থী ও মাহমুদ আব্বাস উভয়কেই সহজে পরাজিত করতেন। ইসরায়েলের কাছে বারগুতি শুধু একজন বন্দী নয়, তিনি একজন রাজনৈতিক হুমকি। কারণ বারগুতি এমন এক নেতা যিনি ফাতাহ ও হামাস উভয়ের মধ্যপন্থী অংশকে একত্র করতে পারেন। হামাসের নেতৃত্ব যেখানে ইসলামিক আদর্শ ও প্রতিরোধকে কেন্দ্র করে, বারগুতি সেখানে জাতীয় মুক্তি ও রাজনৈতিক ঐক্যের পক্ষে। তার অবস্থান তাই গণতান্ত্রিক প্রতিরোধের প্রতীক, যা ফিলিস্তিনি সমাজের বিভক্ত রাজনীতিকে পুনর্গঠনের পথে নিতে পারে। ইসরায়েল আশঙ্কা করে তার মুক্তি হলে ফিলিস্তিনিদের মধ্যে একটি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে উঠবে, যা 2 রাষ্ট্র সমাধানের দাবিকে নতুন করে জোরদার করবে। আর এই প্রক্রিয়ায় ইসরায়েল আন্তর্জাতিক চাপের মুখে পড়বে গাজা ও পশ্চিম তীরের ওপর দখল নীতির বিষয়ে। ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপ কোনো মানবিক প্রেরণায় নয়, বরং একটি বাস্তববাদী কূটনৈতিক হিসেবের অংশ। প্রথমত, ট্রাম্প জানেন গাজায় শূন্য নেতৃত্ব পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব দুর্বল হবে। চীন, রাশিয়া ও ইরান ইতিমধ্যে ফিলিস্তিনি ইস্যুতে নিজেদের উপস্থিতি জোরদার করছে। বারগুতি যদি মুক্ত হয়ে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নেতৃত্ব দেন, তবে ওয়াশিংটন এই প্রক্রিয়াকে আমেরিকান ব্রোকার্ড স্ট্যাবিলিটি হিসেবে তুলে ধরতে পারবে। দ্বিতীয়ত, ট্রাম্প আগামী মার্কিন নির্বাচনে আবারও প্রার্থী হতে যাচ্ছেন। তার এই পদক্ষেপ ফিলিস্তিনি প্রশ্নে এক অপ্রত্যাশিত শান্তির দূত হিসেবে তার ভাবমূর্তি করার কৌশলও হতে পারে। তৃতীয়ত, এই আলোচনার মাধ্যমে ট্রাম্প এক ঢিলে 2 পাখি মারতে চাইছেন, ইসরায়েলের উপর প্রভাব বজায় রাখা এবং আরব দেশগুলোর সমর্থন আদায় করা, বিশেষত সৌদি আরব ও কাতারের মতো দেশগুলো যারা ফিলিস্তিন প্রশ্নে সংবেদনশীল। হামাস এখন যুদ্ধের ধাক্কায় ছিন্ন ভিন্ন।
তাদের প্রশাসনিক কাঠামো ধ্বংস হয়েছে, নেতৃত্ব ছত্রভঙ্গ। এই পরিস্থিতিতে গাজায় শাসন কাঠামো গঠনের প্রশ্নে যুক্তরাষ্ট্র ইসরায়েল হামাস মুক্ত প্রশাসনের কথা বলছে, কিন্তু গাজায় এমন কোনো দল নেই যারা একযোগে জনপ্রিয়, রাজনৈতিকভাবে সক্ষম এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য। এই অবস্থায় যদি বারগুতি মুক্তি পান, তিনি সেই নেতৃত্ব শূন্যতা পূরণে একমাত্র উপযুক্ত প্রার্থী হতে পারেন। বারগুতির নেতৃত্বে গঠিত ফাতাহ হামাস সমন্বিত প্রশাসন গাজায় স্থিতিশীলতা আনতে পারে। তবে প্রশ্ন হলো, ইসরায়েলকে এমন প্রশাসন মেনে নেবে যেখানে ফিলিস্তিনের প্রতিরোধের প্রতীক একজন ব্যক্তি নেতৃত্ব দেবেন? নেতানিয়াহুর ডানপন্থী সরকার ইতিমধ্যেই ট্রাম্প প্রশাসনের এই ইঙ্গিতকে সন্দেহের চোখে দেখছে। ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলো বারবার সতর্ক করেছে, বারগুতি মুক্ত হলে জাতীয় ঐক্য সরকারের দাবিতে জনমত উত্তপ্ত হবে, যা দখল নীতিকে প্রশ্নবিদ্ধ করবে। এমনকি ইসরায়েলের ভেতরেও কিছু প্রগতিশীল মহল বারগুতির মুক্তির পক্ষে যুক্তি দেখাচ্ছে, কারণ তারা মনে করেন শুধু সামরিক সমাধান দিয়ে ফিলিস্তিন সমস্যা শেষ করা সম্ভব নয়। তবে বর্তমান সরকারের রাজনৈতিক বাস্তবতা বারগুতির মুক্তি প্রায় অসম্ভব মনে হয়। নেতানিয়াহু জোটের গুরুত্বপূর্ণ অংশ ফার রাইট দলগুলো এই প্রস্তাবকে জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করছে। ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘদিন ধরে বারগুতির মুক্তির পক্ষে নরম অবস্থান নিয়েছে। তাদের যুক্তি, যদি সত্যি দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করতে হয়, তবে এমন নেতাদের মুক্তি দিতে হবে যারা জনগণের আস্থা অর্জন করেছেন। আরব লীগ ও কাতার, মিশর সহ কয়েকটি দেশও পরোক্ষভাবে বারগুতির মুক্তির আহ্বান জানিয়েছে। মিশর তো বারবার ফিলিস্তিনি পক্ষগুলোর মধ্যে ঐক্য আলোচনা করেছে, যেখানে বারগুতির নাম উঠে এসেছে সম্ভাব্য নেতৃত্ব হিসেবে। জাতিসংঘের মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার বিশেষ দূত ইঙ্গিত দিয়েছেন, ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে তাদের নিজস্ব পছন্দের নেতাকে সুযোগ দিতে হবে। গাজা ও পশ্চিম তীরে জনগণের মধ্যে এক ধরনের বারগুতি প্রত্যাশা তৈরি হয়েছে। বহু তরুণ মনে করেন বারগুতি এমন একজন নেতা যিনি ইসরায়েলের দখল বিরোধী অবস্থান বজায় রাখবেন, কিন্তু হামাসের মতো ধর্মীয় আদর্শবাদে আটকে থাকবেন না। তিনি ধর্মনিরপেক্ষ, জাতীয়তাবাদী এবং বাস্তববাদী। তবে অনেকেই আশঙ্কা করেন, যদি বারগুতি মুক্ত হনও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাকে ব্যবহার করবে নিয়ন্ত্রিত বিরোধী হিসেবে, যিনি প্রকৃত মুক্তি সংগ্রামের পরিবর্তে পশ্চিমা স্বার্থের পক্ষে কাজ করবেন। এই দ্বৈত মনোভাব ফিলিস্তিনি রাজনীতির বাস্তবতা জটিলতা প্রতিফলিত করে। একদিকে মুক্তির আকাঙ্ক্ষা, অন্যদিকে বৈদেশিক প্রভাবের ভীতি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সাম্প্রতিক ইসরায়েল সফরে বলেছেন, হামাস মুক্ত অঞ্চলে দ্রুত পুনর্গঠন শুরু করা যেতে পারে। তার ভাষায়, আমরা মনে করি হামাস মুক্ত এলাকাগুলোতে কয়েক লাখ গাজাবাসীকে দ্রুত পুনর্বাসন করা সম্ভব। তার বক্তব্যের মধ্যেও বারগুতির প্রসঙ্গ নিহিত, কারণ পুনর্গঠনের জন্য একটি বৈধ, গ্রহণযোগ্য প্রশাসন প্রয়োজন, যা জনগণের আস্থা পাবে। এই অবস্থায় বারগুতির মুক্তি গাজার রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কৌশলগত উপাদান হতে পারে। তবে বাস্তবে পুনর্গঠনের সবচেয়ে বড় বাধা হবে নিরাপত্তা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ। ভান্স নিজেই বলেছেন, রাফা শহর পুনর্নির্মাণে 2 থেকে 3 বছর সময় লাগবে। যুদ্ধ বিধ্বস্ত গাজায় এমন পরিস্থিতিতে কোনো রাজনৈতিক প্রক্রিয়া টিকে থাকতে হলে জনগণের ঐক্য অপরিহার্য, যা বারগুতি ছাড়া সম্ভব নয় বলে অনেকেই মনে করেন। বারগুতির মুক্তি কেবল ফিলিস্তিন নয়, গোটা মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সমীকরণ পাল্টে দিতে পারে। ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলো বারগুতির নেতৃত্বে একটি নতুন জাতীয়তাবাদী ঐক্য সরকার গঠনে সতর্ক হবে, কারণ এটি তাদের প্রভাব কমাতে পারে। সৌদি আরব, যাদের সঙ্গে যুক্তরাষ্ট্র আব্রাহাম চুক্তির পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করছে, তারা বারগুতির মুক্তিকে সমর্থন করতে পারে, কারণ এটি আরব জনমতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মিশরও এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কারণ মিশর গাজার সীমান্ত নিয়ন্ত্রণ করে এবং বারগুতির নেতৃত্বে একটি স্থিতিশীল প্রশাসন তাদের নিরাপত্তার জন্য লাভজনক। যদি ট্রাম্প সত্যি ইসরায়েলকে বোঝাতে সক্ষম হন এবং বারগুতি মুক্তি পান, তবে সম্ভাব্য পরিস্থিতি হতে পারে গাজায় অস্থায়ী প্রশাসন গঠন, যেখানে ফাতাহ, হামাস ও স্বতন্ত্র প্রতিনিধিরা থাকবেন। আন্তর্জাতিক স্বীকৃতি পাবে এই অন্তর্বর্তী সরকার। 2 রাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত হবে এবং ইসরায়েলের অভ্যন্তরে দখল বিরোধী জনমত আরও শক্তিশালী হবে। তবে বাস্তবতা হচ্ছে, ইসরায়েলের রাজনীতিতে আপোষহীন ডানপন্থীদের প্রভাব এখনও প্রবল এবং তারা কোনোভাবেই নেলসন ম্যান্ডেলা টাইপ ফিলিস্তিনি নেতাকে স্বাগত জানাবে না।
ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য হয়তো আপাতত একটু রাজনৈতিক ইঙ্গিত মাত্র, কিন্তু এই ইঙ্গিতেই মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাতের নতুন দিক খুলে যেতে পারে। মারওয়ান বারগুতি এমন এক নাম যিনি ফিলিস্তিনি জাতির আশা, ক্ষোভ ও আত্মত্যাগের প্রতীক। তার মুক্তি মানে শুধু একজন বন্দির মুক্তি নয়, এটি হতে পারে জাতির নেতৃত্ব পুনর্গঠনের সূচনা। তবে এও সত্য, এই প্রক্রিয়া যতটা সম্ভাবনাময় ততটাই ঝুঁকিপূর্ণ। যদি যুক্তরাষ্ট্র এটি ব্যবহার করে কৌশলগত স্বার্থে, তবে ফল হতে পারে বিপর্যয়কর। কিন্তু যদি এটি সত্যিকারের রাজনৈতিক পুনর্গঠনের পথ তৈরি করে, তবে বারগুতির মুক্তি হয়তো ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা করবে, যেখানে ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের কেন্দ্রে প্রথমবার উঠে আসবে জনগণের আসল প্রতিনিধি। দর্শক মণ্ডলী, খোলা দৃষ্টির আজকের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ। বিশ্বের যে প্রান্ত থেকেই আপনারা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভবিষ্যতেও যারা দেখবেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন যে সম্প্রতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, বিশেষ করে আফগানিস্তান, পাকিস্তান, তারপর ইরান, এরপরে গাজায় বেশ কিছু দুর্ঘটনা ঘটে গেছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলাপ করব। আপনাদেরই সুপরিচিত মুখ ডক্টর সোহেল আহমেদ ভাই, আমার সহকর্মীর, ওনার সাথে। তো সোহেল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি খোলা দৃষ্টির আজকের আয়োজনে। ধন্যবাদ নাসির মাহমুদ ভাই আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যে সোহেল ভাই, আপনি জানেন যে ইতোমধ্যে বেশ কিছু দুর্ঘটনার সাক্ষী এই মধ্যপ্রাচ্য, বিশেষ করে আফগানিস্তান এবং পাকিস্তান, দুটো মুসলিম দেশ এবং বন্ধু প্রতিম দেশ। দীর্ঘদিন ধরেই কিন্তু আফগান তালেবানদের শত্রু কিন্তু বলা যাবে না সে অর্থে পাকিস্তানকে, কিন্তু সম্প্রতি যে দুর্ঘটনাটি ঘটে গেল, আমরা জানি দুঃখজনক ঘটনাটি ঘটার পরে কাতার এবং তুরস্কের সহযোগিতায় দোহায় শান্তি আলোচনা শুরু হয়েছে এবং যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কিন্তু প্রশ্নটা হলো, কেন? এর মধ্যে কি তৃতীয় কোনো শক্তির ইন্ধন আছে? দুটো বন্ধু প্রতিম এবং মুসলিম দেশ কেন এরকম মুখোমুখি দাঁড়ালো? জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আফগানিস্তান ও পাকিস্তান সত্যি মুসলিম বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ দেশ নানা কারণে। এই দুই দেশের মধ্যে সপ্তাহব্যাপী সংঘাতের পর এই যুদ্ধবিরতি সবার জন্যই স্বস্তিকর। তবে আগে থেকে যেমন আমি ধারণা করছিলাম যে এই যুদ্ধ দীর্ঘায়িত হবে না, বেশি দিন চলবে না, কারণ একটি অসম যুদ্ধ। পাকিস্তানের মতো প্রশিক্ষিত এবং সুসজ্জিত সামরিক বাহিনীর বিরুদ্ধে আফগান তালেবানদের দীর্ঘদিন ধরে যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব নয়। যদিও তালেবানরা গেরিলা যুদ্ধে পারদর্শী, কিন্তু এই যুদ্ধটা যেহেতু প্রতিবেশীর সাথে, এটার ভিন্ন আঙ্গিক রয়েছে। সে কারণে এই যুদ্ধটা আমার কাছে মনে হচ্ছিল যে এমনিতেই বেশি দিন স্থায়ী হতো না। তারপরও আমরা দোহায় যে যুদ্ধবিরতি চুক্তি দেখেছি, সেটি আমাদেরকে স্বস্তি দিয়েছে এবং সারা বিশ্বই তাতে খুশি হয়েছে। এই যুদ্ধের পেছনে কারা জড়িত তার চেয়ে বড় কথা হলো, এই দুই দেশের মধ্যে সম্প্রতি নানা দিক থেকে সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপি পাকিস্তানে হামলা বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ রয়েছে। সে অভিযোগের কিছুটা সত্যতাও রয়েছে, কারণ শুধু পাকিস্তান সরকার বলছে এরকম না, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান থেকেও যে বিভিন্ন তথ্য পাওয়া গেছে, সেখানেও দেখা যাচ্ছে যে 2021 সালে তালেবানরা ক্ষমতায় আসার পর পাকিস্তানে টিটিপির হামলা অনেক বেড়ে গেছে। যদিও ইমরান খান যখন ক্ষমতায় ছিলেন তখন টিটিপির সঙ্গে একটি চুক্তি করেছিলেন, এই কারণে টিটিপি বেশ কিছুদিন হামলা বন্ধ রেখেছিল। এরপর আবার যখন 2022 সালে চুক্তিটা ভঙ্গ হয়, অর্থাৎ ইমরান খানের পতনের পর এই চুক্তি থেকে টিটিপি সরে আসে এবং হামলা বাড়িয়ে দেয়। চলতি বছর যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে, 2025 সালের 9 মাসে সম্ভবত 2000-এর বেশি পাকিস্তানি মারা গেছে টিটিপির হামলায়। আর এই হামলার পেছনে বলা হচ্ছে যে তালেবানরা জড়িত। এটা পাকিস্তানের অভিযোগ। তারা বলছে যে তালেবানের সহযোগিতায়, মদদে
আফগানিস্তান থেকে পাকিস্তানে হামলা হচ্ছে। আফগানিস্তান যেমন তালেবানের অভিযোগ অস্বীকার করছে, জি, আবার পাকিস্তানও আফগানিস্তানের অভিযোগটা কিন্তু অস্বীকার করছে। আফগানিস্তান বলছিল যে আইএসআইএসকে তারা সেখানে আশ্রয় দিয়েছে। জি, এই আফগানিস্তান প্রথম থেকেই, আফগানিস্তানের তালেবান সরকার প্রথম থেকেই বলছে যে এই অভিযোগ মিথ্যা, আমাদের উপর অভিযোগ চাপিয়ে দেওয়া হচ্ছে নানা উদ্দেশ্যে। কিন্তু পাকিস্তান বিভিন্ন তথ্য প্রমাণ দেওয়ার চেষ্টা করছে যে এই হামলা বেড়েছে, এই হামলা তালেবানের পক্ষ থেকে থামাতে হবে। যদিও তালেবানের কথারও যুক্তি আছে যে এটা তো সরাসরি তালেবানের কোনো অঙ্গ সংগঠন নয়, যদিও মতাদর্শিক দিক থেকে টিটিপি এবং তালেবানের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। দুই গোষ্ঠীরই বা দুই দলেরই মতাদর্শগত অনেক মিল রয়েছে এবং তাদের উৎপত্তিটাও ওই মাদ্রাসা থেকেই, অর্থাৎ পাকিস্তানে যখন তালেবানকে সৃষ্টি করা হয় বা প্রশিক্ষণ দেওয়া হয় তখন থেকেই পাকিস্তানেও এক ধরনের ওই মতাদর্শের গোষ্ঠী গড়ে ওঠে। সেটারই একটি হলো এই টিটিপি এবং তাদের সমর্থিত আবার কিছু গোষ্ঠী আছে। এই যে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ, এটা যতটুকু সত্যতা থাকুক আর না থাকুক, এই যে সংঘাত, এটা আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ, দুই পক্ষ এবং সাধারণ মানুষ, বেসামরিক মানুষ ক্ষতির শিকার হচ্ছে। কারণ ডুরান্ট লাইন, যেটা পাকিস্তান মনে করে দুই দেশের আন্তর্জাতিক সীমান্ত, এই দুই পাশে কিন্তু পাশতুনরা বসবাস করে, যাদেরকে আমরা পাঠান বলি। এই জাতিগোষ্ঠীর মানুষ একে অপরের, দেখা যায় একই পরিবারের কিছু লোক ওই পাশে বাস করছে, আবার কিছু এই পাশে। অর্থাৎ যখন সংঘাত শুরু হয় দুই দেশের মধ্যে, তখন যখন স্বল্প দৈর্ঘ্যের হামলাগুলো হয়, দেখা যায় যে এই পাশের বোমা গিয়েও ওই পাশতুনদের উপরই পড়ছে, ওই পাশেরটা ওইদিকে, অর্থাৎ একই গোষ্ঠীর, একই পরিবারের, একই আত্মীয়ের লোকজনই মারা যাচ্ছে। পাশাপাশি এই 2021 সালে তালেবান ফিরে আসার পর পাকিস্তানের সাথে যে টিটিপি ইস্যুতে দ্বন্দ্বটা বেড়ে যাওয়ার পর পাকিস্তান সরকার যে কাজটি করেছে সেটি হলো সেদেশে আশ্রিত শরণার্থী, আফগান শরণার্থী যারা প্রায় 30 লাখ ছিল সংখ্যায়, তাদেরকে কিন্তু পাকিস্তান সরকার বের করে দিচ্ছে। অর্থাৎ এই আফগান তালেবান সরকারের সাথে তাদের মিল না হয়, তারা এইভাবে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছে। এর মাধ্যমেও সাধারণ মানুষ, অর্থাৎ বেসামরিক নিঃস্ব মানুষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি এই দুই দেশের মধ্যে, যেহেতু দুই দেশই অর্থনৈতিকভাবে এখন খুবই খারাপ অবস্থায় আছে, এ ধরনের সংঘাত অর্থনৈতিকভাবেও দেশকে আরও পিছিয়ে দিচ্ছে। নানা কারণে আমরা বলতে পারি যে এই ধরনের সংঘাত সাধারণ মানুষ, বিশেষ করে মুসলমানদের জন্য খুবই ক্ষতিকর এবং আমাদের কারোর জন্যই কাম্য নয়। কোনো সংঘাতই কাম্য নয়। তারপরেও এই ধরনের দুই দেশ যারা নানা কারণে সমস্যার মধ্যে আছে, নানা কারণে শত্রুর আক্রোশের শিকার, তাদের এই ধরনের সংঘাত মানায় না। সোহেল ভাই, আমার যদি ভুল না হয়, সম্ভবত পাকিস্তানের সাথে আফগানিস্তানের 2600 কিলোমিটার ব্যাপী সীমান্ত রয়েছে। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। সুতরাং দু দেশের মধ্যে যখন তখনই যে কোনো সংঘর্ষ বাড়তে পারত, সীমান্ত সন্ত্রাস এইসব। কিন্তু সৌভাগ্যক্রমে আমরা সেই রকম পরিস্থিতি কিন্তু কখনো লক্ষ্য করি না। দুটো মুসলিম দেশ, মিত্র দেশ, বন্ধু প্রতিম দেশ, সেই কারণে। কিন্তু সম্প্রতি আমরা এই যে এটা লক্ষ্য করলাম, একটা যুদ্ধের পর্যায়ে প্রায় চলে গেছে। তেমন কোনো বড় ইস্যু কিন্তু আমরা লক্ষ্য করিনি। এখানে আরেকটা কথা কি উল্লেখ করা ঠিক হবে কিনা, যে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি কিন্তু ভারত সফরে গেছেন। ওনাকে ব্যাপকভাবে লাল গালিচার সম্বর্ধনা দেওয়া হয়েছে, অথচ তাদের সাথে কিন্তু কূটনৈতিক সম্পর্ক এখন নেই। ওই যে আমেরিকা যখন চলে যায় তখন কিন্তু চলে গেছিল ভারত এখান থেকে তাদের কূটনৈতিক মিশন নিয়ে। এখন এইটাকে কি কোনো ইন্ধনের কোনো উৎস বলে চিন্তা করা যায় কিনা, যে যেহেতু ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক কোনোদিনই ভালো না, তো ও বন্ধু যাতে আফগানিস্তানে প্রভাব ফেলতে না পারে, সেই ধরনের কোনো উস্কানিমূলক কোনো পদক্ষেপ কিনা? জি, আফগান পররাষ্ট্রমন্ত্রী মোত্তাকি যখন
ভারত সফরে গেলেন, তখনই কিন্তু পাকিস্তান এই হামলাটা করলো। এই হামলার সাথে একটা সম্পর্ক এইভাবে দেয়া যায় যে পাকিস্তান ঠিক ওই সময় হামলা করার মাধ্যমে হয়তো এই বার্তাটা দিতে চেয়েছে যে আমার সবচেয়ে বড় শত্রু ভারতের সাথে মাখামাখি আমরা সহ্য করব না। তোমরা তালেবানকে আমরা সৃষ্টি করেছি, আমরা বড় করেছি, এবং প্রথম এবং বর্তমান ক্ষমতায় আনার ক্ষেত্রেও তালেবানকে পাকিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এবং নানাভাবে তালেবান পাকিস্তানের উপর দায়বদ্ধ নানা সৃষ্টি থেকে আজ পর্যন্ত। তো পাকিস্তান হয়তো এই হামলার মাধ্যমে তাদেরকে সতর্ক করে দিতে চেয়েছে, আমার ধারণা, যে আমি অন্তত ভারতের সাথে বেশি মাখামাখি সহ্য করব না। তবে এরই মধ্যে মুত্তাকির সফরের সময় চুক্তি হয়েছে, এবং সেই চুক্তি অনুযায়ী এরই মধ্যে ভারত আফগানিস্তানে কাবুলে দূতাবাস আবার খুলেছে, এবং তাদের কূটনৈতিক সম্পর্ক অনেকটাই জোরালো পর্যায়ে চলে যাচ্ছে। এই ধরনের পরিস্থিতি পাকিস্তানের জন্য অত্যন্ত অস্বস্তিকর, কারণ সে ভারতকে সবসময় প্রধান উস্কানিদাতা বলে মনে করে। এই যে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে আফগানিস্তান এবং ভারতের মধ্যে, এটা কোনোভাবেই পাকিস্তানের জন্য কল্যাণকর হবে না, কারো জন্যই হয়তো কল্যাণকর হবে না। আফগানিস্তান হয়তো সাময়িকভাবে কিছু সুবিধা পাবে কূটনৈতিক ক্ষেত্রে, আন্তর্জাতিক অঙ্গনে তাদের পক্ষে ভারত হয়তো কাজ করবে, কিন্তু পাকিস্তান এই দৃশ্যটা কখনোই দেখতে চায় না। পাকিস্তান যখন 20 বছর আমেরিকা ছিল, তখন আফগানিস্তানে ভারত বেশ বিনিয়োগ করেছে, এবং পরবর্তীতে তালেবান আসার পর পাকিস্তান খুশি হয়েছিল যে এখন ভারতের প্রভাবটা সেখানে কমে যাবে, এবং সেটা হয়েছিল প্রথম দিকে। কিন্তু পরবর্তীতে পাকিস্তানের সাথে তালেবানের যে দ্বন্দ্বটা দেখা দিয়েছে, সেটার কারণে তালেবান তাদের কূটনীতির অংশ হিসেবে, তাদের এক ধরনের চালাকির অংশ হিসেবে ভারতের কাছে ঘেঁষেছে, যে তারা ওই ঘুঁটিটা আর কি ব্যবহার করতে চাচ্ছে, যে ভারতকে দিয়ে পাকিস্তানকে চাপে ফেলা এবং প্রতিশোধ নিতে চাওয়া। সেটা কতটুকু তালেবানের জন্য ভালো হবে সেটা ভবিষ্যতে বলে দিবে। তবে তালেবানের যে মতাদর্শ, সেটার সাথে ভারতের কখনোই মিলবে না, কারণ ভারত আমরা জানি যে হিন্দু জাতীয়তাবাদী বিশ্বাসী, যেটার সাথে ইসলাম মুসলমানের ব্যাপক তফাৎ রয়েছে। এবং বর্তমান যে মোদী সরকার, সেই সরকারের যে আমরা ভারতে নীতিটা দেখি, সেটা ইসলাম বিদ্বেষী নীতি, মুসলমানদের বিরুদ্ধে নানাভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে, সেটা তো আমরা দেখছি। সে কারণে তালেবানের সাথে খুব একটা ভারতের যাবে বলে মনে হয় না, কিন্তু বর্তমান সময়ে এটা তালেবানের জন্য একটা ট্রাম্প কার্ড হতে পারে পাকিস্তানের উপর চাপ বাড়ানোর জন্য। শত্রু বন্ধু হিসেবে তারা নিয়েছে। তবে আমি মনে করি যে তালেবান বলুন, পাকিস্তান বলুন, তাদের আলটিমেটলি প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা উচিত। ছাড় দিয়ে হলেও, কিছুটা নিজেকে নতি স্বীকার করে হলেও, পারস্পরিক উন্নতির জন্যে, মুসলিম স্বার্থ রক্ষার জন্যে তাদের কাছাকাছি থাকা দরকার। দূর থেকে অপ্রতিবেশী কোনো রাষ্ট্রকে এখানে হস্তক্ষেপের সুযোগ দেওয়া উচিত নয়। সেটা বিশেষ করে আমেরিকা তো আছেই। আমেরিকার প্রসঙ্গটা আসলো কারণ আমেরিকা সেখানে 20 বছর ছিল। সেই আমেরিকা আফগানিস্তানকে একেবারে ধ্বংসের পর্যায়ে রেখে গেছে, সেটা সারা বিশ্বই দেখেছে। সেখানে মাদকের যে কারবার ছিল, সেটা আমেরিকা বলেছিল যে আমরা এটাকে বিনাশ করব। উল্টো কি হয়েছে, মাদকের ব্যবহার সেখানে বেড়েছে। সবকিছুই মানে আমেরিকা এখন বলছে বাগরাম ঘাঁটি তারা ফেরত নেবে। অনেকে এই কথা বলছেন যে এই যে ট্রাম্পের ঘোষণা বাগরাম
ফেরত নেওয়া, সেটার সাথেও এই সংঘাতের একটা সম্পর্ক থাকতে পারে, কারণ ট্রাম্পের সাথে এখন পাকিস্তানের খুব ভালো সম্পর্ক। তবে এখন যে যুদ্ধবিরতিটা হয়েছে, ইনশাল্লাহ এটা দীর্ঘমেয়াদী হোক এবং তারা ইস্তাম্বুলে আবার বৈঠক করবে, সেই বৈঠকের মাধ্যমে একটা স্থায়ী শান্তির পথ খুলে যাক সে আশা করছি। এখানে একটা ছোট্ট প্রশ্ন জাগে, সেটা হলো এই, আপনার ভারত তো চাইবেই তাদের বাণিজ্য সম্প্রসারণের জন্য কূটনৈতিক সম্পর্কটা আবার স্থাপন করতে, এটা ঠিক আছে, কিন্তু আফগানিস্তান তো তালেবান সরকার নিজেদেরকে এখন আমির শাসিত এমারাত বলে দাবি করে, জি, তো তার কি বিষয়টা একটু বিবেচনায় নেওয়া উচিত ছিল না? আসলে সম্পর্ক তাদের হয়তো তাদের যে নীতি বা একটি রাষ্ট্র হিসেবে সব দেশের সাথেই রাখতে হবে। তারা আস্তে আস্তে সব দেশের সাথেই তো কূটনৈতিক সম্পর্ক করতে চাচ্ছে। যেসব দেশ এগিয়ে আসছে তারা তাদের সাথে হাত মেলাচ্ছে, যেমন ধরেন অলরেডি রাশিয়া বা আরও কয়েকটি দেশ তালেবানের সাথে সুসম্পর্ক বা কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করেছে এবং কেউ কেউ অলরেডি কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে। তো ভারত এগিয়ে এসেছে, এটা তালেবানের জন্য পজিটিভ আন্তর্জাতিক অঙ্গনে। তারা এই গত কয়েক দশকে এটা বুঝতে পেরেছে যে একা একা আসলে চলা সম্ভব না। তারাও আন্তর্জাতিক যে কূটনীতি সেটাতে প্রবেশ করছে এবং তারা এই সব বিষয়গুলো এখন মাথায় নিয়ে অনেকটা আধুনিক ব্যবস্থার সাথে মেশার চেষ্টা করছে। আমার ধারণা সেই কারণে তারা ভারতের সাথে এখন হোক বা আরও পরে হোক সম্পর্ক গড়তই, কারণ মানে বিচ্ছিন্ন থেকে রাষ্ট্র চালানো খুবই কঠিন হলো একদিক, কিন্তু এদিকে তার ভাতৃপ্রতিম প্রতিবেশী পাকিস্তান, কেন ভাইকে শাসন করার জন্য শত্রুকে ডেকে নিয়ে আসা, এই বিষয়টা একটু যদি তাদের লক্ষ্যটা আমরা যে ধারণা করছি সেরকম হয় তাহলে তো সেটা হয় ঠিক হয়নি, যে তার মুসলিম প্রতিবেশী দেশ তাকে চাপে ফেলার জন্য তার একটি শত্রুর সাথে এই ধরনের একটা অসৎ উদ্দেশ্যে হাত মেলানো, এবং এমন একটা সময় এটা ঘটছে যখন পাকিস্তান নানা কারণে ভারতের সাথে উত্তেজনার মধ্যে আছে। কিছুদিন আগে ভারতের সাথে তারা যুদ্ধও করলো। অসৎ উদ্দেশ্যে এরকম করে থাকলে সেটা তো কোনোভাবেই ঠিক হয়নি, কারণ তারা ইসলামী সিস্টেমে চলার কথা বলছে। সেখানে তালেবানের কাছে এই ধরনের বিষয়ে প্রত্যাশিত না, বিশেষ করে পাকিস্তানের সাথে যেহেতু বিশাল সীমান্ত তাদের, এবং পাকিস্তানের সাথে বিরোধে গিয়ে চলা খুব কঠিন হবে। এরকম আফগানিস্তানের মতো এত পিছিয়ে পড়া অর্থনৈতিকভাবে একটি রাষ্ট্র যারা যুদ্ধ বিধ্বস্ত, তাদের পাকিস্তানের সাথে যুদ্ধ চালিয়ে দেশ চালানো সম্ভব না। সেটা চালানো যাবে কিন্তু সেটা সুন্দর এবং মানে প্রত্যাশিত কোনো রাষ্ট্র ব্যবস্থা হবে না। সেটাই। যাই হোক, আমরা দুপক্ষের শুভবুদ্ধির উদয় ঘটুক সেই প্রত্যাশাই করি। অনেক কথা বলা ছিল, কিন্তু আমরা আসলে গাজা পরিস্থিতি এবং ইরান নিয়ে আরও কিছু কথা বলবো, সেজন্য আফগানিস্তান নিয়ে আর কথা বলার সুযোগ হচ্ছে না। গাজার পরিস্থিতিটাকে কিভাবে দেখছেন, বিশেষ করে ট্রাম্পের 20 দফার শান্তি চুক্তির একরকম চাপিয়ে দেওয়া, হামাস এটা গ্রহণ করেছে এবং সেটাকে অনেকেই স্বাগত জানিয়েছে, কিন্তু যুদ্ধ তো থেমে নেই। ইসরায়েল তো তার অঙ্গীকার পালন করেনি, তারপরেও কিন্তু হামলা চালিয়েছে। কিভাবে দেখছেন? এই গত কয়েকদিনে এরই মধ্যে 100 ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় শহীদ হয়েছেন, অর্থাৎ যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর এরই মধ্যে 100 জনকে ওরা মেরে ফেলেছে। তো যুদ্ধবিরতি চূড়ান্ত রকমের লঙ্ঘন। হ্যাঁ, চূড়ান্ত রকমের লঙ্ঘন। আপনার আকাশপথে হামলা চালানো হয়েছে, স্থলপথে গুলি করা হচ্ছে। এরই মধ্যে যুদ্ধবিরতি তারা লঙ্ঘন করে ফেলেছে, কিন্তু যারা এই চুক্তি করালেন বা
এই চুক্তির সাথে যারা জড়িত, সেই ট্রাম্প, এদিকে তুরস্ক, মিশর, কাতার, তাদের পক্ষ থেকে জোরালো প্রতিবাদ আমি লক্ষ্য করিনি, যেটা অলরেডি সরব হওয়া উচিত ছিল। হয়তো হবেন, কিন্তু এরই মধ্যে সেরকম কোনো জোরালো কথাবার্তা শোনা যাচ্ছে। সেনা পাঠাবে, হ্যাঁ, সেনা, তারা সেখানে শান্তি বজায় রাখার জন্য সেনা পাঠানোর একটা কথা বলা হচ্ছে, সেটা এখনো বাস্তবায়ন হয়নি। তবে ওই চুক্তির আওতাতেই কয়েকটি দেশের সেনা সেখানে যাওয়ার কথা। হামাস মুসলিম রাষ্ট্রের সেনাকে প্রিফার করছে। এখন আমরা যতটুকু শুনেছি যে হামাস কিছু দেশের চাপের কারণে এই যুদ্ধবিরতিটা মেনে নিয়েছে, তাদের পরামর্শে, যে এই যুদ্ধবিরতি না মানলে কিছু আরব দেশ যারা এতদিন মধ্যস্থতাকারী ভূমিকায় ছিল, তারা নাকি বলেছিল যে হামাসের সাথে কোনো ধরনের আর সম্পর্ক রাখবে না, সহযোগিতা করবে না। তো হামাস সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই যুদ্ধবিরতি মেনে নিয়েছে, এবং সেটা তাদের জন্য সারা বিশ্বেই এক ধরনের প্রশংসার বিষয় হয়েছে। সবাই হামাসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাহবা দিয়েছে, এবং সবার প্রত্যাশা ছিল যে যুদ্ধবিরতিটা হয়তো আসলে বাস্তবায়িত হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইসরায়েল আগের মতোই, অর্থাৎ তার অতীতের সব সময়ের যে স্বভাব যায় না মূল্য, তার যে স্বভাব, সেই অনুযায়ী যুদ্ধবিরতি লঙ্ঘন করে যাচ্ছে। তবে হামাস এখনো কিন্তু বলেছে যে আমরা যুদ্ধবিরতিতে আছি এবং আমরা চাই এ ধরনের হত্যাযজ্ঞ বন্ধ হোক, এবং যুদ্ধবিরতির যে শর্তগুলো যেভাবে আমাদের কথা ছিল সেভাবে এগিয়ে যাক, এবং দ্বিতীয় পর্যায়ের যে আলোচনা শুরু করার কথা ছিল সেটা শুরু করতেও হামাস রাজি আছে। অর্থাৎ হামাস তার যে প্রতিশ্রুতি তাতে কিন্তু দাঁড়িয়ে আছে, সে তার প্রতিশ্রুতি মেনে চলছে। কিন্তু প্রতিপক্ষ যেটা সবসময় কোনো সময়ই আসলে প্রতিশ্রুতি মেনে চলেনি, সেই দখলদার ইসরায়েল এরই মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, এবং আমরা তার অতীত চরিত্র অনুযায়ী যা বুঝি যে সে সেটা লঙ্ঘন করে যাবে। তবে আমার কাছে মনে হয় যে যুদ্ধবিরতিটা লঙ্ঘিত হয়ে একেবারে আবার ফুল স্কেলে যুদ্ধ শুরু নাও হতে পারে, কারণ ইসরায়েলও দেখেছে যে তাদের তো কৌশলগত কোনো লক্ষ্যই অর্জিত হয়নি, তারা শুধু বেসামরিক মানুষ হত্যা করেছে। এবং হামাসের এবারের যুদ্ধবিরতিটা মেনে নেওয়ার একটা প্রধান উদ্দেশ্য আমার মনে হয় যে সাধারণ বেসামরিক মানুষের জীবন বাঁচানো, যারা এখনো আল্লাহ বাঁচিয়ে রেখেছেন গাজায়, তাদেরকে রক্ষা করা। কারণ ইসরায়েল হামাসের সাথে তো যুদ্ধ করছিল না, তারা একচেটিয়া সাধারণ মানুষ মারছিল, বেসামরিক নিরস্ত্র মানুষ, অবকাঠামোগুলো ধ্বংস করে দিচ্ছিল। সবকিছু অলরেডি, মানে তারা অবকাঠামো ধ্বংসের পর এখন জীবিত মানুষগুলোকে মেরে ফেলছিল, খাদ্য না দিয়ে, পানি সরবরাহ না করে, সার্বিকভাবে, অর্থাৎ যত ধরনের নির্যাতন করা যায় সব কিছুর মাধ্যমে যারা বেঁচে আছে তাদেরকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চাচ্ছিল। এবং তাদের তো প্রধান লক্ষ্যই হলো জাতিগত নিধন যজ্ঞ, অর্থাৎ এই ফিলিস্তিনি জাতিটাকেই তারা ধ্বংস করে ফেলতে চায়, তাদের অস্তিত্ব তাদের সহ্য হয় না। তো এই ফিলিস্তিনি জাতিকে যারা বেসামরিক এবং যারা আসলে যোদ্ধা নয়, তারা তো যুদ্ধের কোনো প্রশিক্ষণ নেয়নি, এ ধরনের বেসামরিক মানুষকে একেবারে একাধারে কোনো বাছ বিচার ছাড়াই হত্যা করে এদের মানে বংশ নির্বংশ করার যে চক্রান্ত চলছে সেটা থামাতেই হয়তো হামাস এই যুদ্ধবিরতি মেনে নিয়েছে। এবং সেখানে কিছু রাষ্ট্রের কিছু মধ্যস্থতাকারীদের পরামর্শ ছিল, সেটা প্রতি হামাস ইতিবাচক জবাব দিয়েছে। এটা এই সময়ের জন্যে আমার দৃষ্টিতেও প্রয়োজন ছিল। বিশ্ববাসী যখন সবাই সরব হয়েছে তখন, এবং সবার সজাগ দৃষ্টি এই দিকে,
বিশেষ করে আমরা ইউরোপ আমেরিকায় এখনো দেখতে পাচ্ছি বিক্ষোভ হচ্ছে এই খুনিদের বিচারের জন্য, অর্থাৎ নেতানিয়াহু এবং যারা গণহত্যার সঙ্গে জড়িত তাদের বিচারের জন্য এখনো কিন্তু এই যুদ্ধবিরতির পরও ইউরোপ সহ বিভিন্ন দেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে। এই অবস্থায় আশা করা যায় যে ইসরায়েল বড় ধরনের হয়তো ম্যাসাকার করবে না আর, কিন্তু সেটা আরও পরে যদি আমরা দীর্ঘমেয়াদে বলি এই যুদ্ধবিরতি টিকবে না, দীর্ঘমেয়াদে টিকবে না। আপাত দৃষ্টিতে আপাতত এটা হয়তো গণহত্যা কিছুদিন থেমে থাকবে। এরই মধ্যে হয়তো হামাস আরও প্রস্তুতি নেবে। হামাস তো বলেছেই যে আমরা অস্ত্র সমর্পণ করব না, শুধু আমরা বন্দীদের বিনিময় করেছি এবং এখানে কোনো সরকার, আরোপিত সরকার বসানো যাবে না। ফিলিস্তিনিরাই সরকারে থাকবে, সেটা হামাস হোক বা অন্য কেউ হোক, ফিলিস্তিনিরাই গাজাকে শাসন করবে। বাইরে থেকে টনি ব্লেয়ার বা এই ধরনের কোনো ব্যক্তিকে চাপিয়ে দিয়ে মানে বিজাতীয় কোনো সরকার এখানে বসবে সেটা হামাস মেনে নেবে না। তাদের এই যে অস্ত্র সমর্পণ না করা এবং বিদেশি শাসক গোষ্ঠীকে এখানে মেনে না নেওয়ার যে অবস্থান, এটা আমার মনে হয় ঠিক থাকবে এবং এটাতে যদি তারা অটল থাকে তাহলে হামাস পরবর্তীতেও তাদের যুদ্ধ চালিয়ে যেতে পারবে। অর্থাৎ হামাস নিরস্ত্র না হলে তারা যুদ্ধের প্রতিরোধের যে ক্ষমতাটা তার সংরক্ষণ করছে এবং এরই মধ্যে তারা আরও কিছু হয়তো শক্তি অর্জন করবে ইনশাল্লাহ। গতকালই আপনার ইসরায়েলের একটা চ্যানেলে বলা হয়েছে যে হামাসকে নিরস্ত্র করা সম্ভব না, করতে তো পারেই নাই, সেটা সম্ভব না। তারপরেও আমরা কিন্তু জানি যে বিশ্ববাসীও জানে যে ইসরায়েল কখনোই আন্তর্জাতিক রীতিনীতির তোয়াক্কাই করে না। তারা একটা সভ্যতাকে পুরো নিশ্চিহ্ন করে দেওয়ার প্ল্যান নিয়ে কিন্তু অগ্রসর হচ্ছে, যদিও এটা তাদের একটা বোকামি, কারণ ফিলিস্তিনের সাথে মসজিদুল আকসার সাথে সারা বিশ্বের প্রতিটি মুসলমানের প্রাণের একটা সম্পর্ক আছে, সুতরাং এটাকে কোনোদিনই ধ্বংস করা সম্ভব না। কিন্তু তারপরেও অনেক শুভাকাঙ্ক্ষী, ফিলিস্তিনের শুভাকাঙ্ক্ষী যারা, তারা কিন্তু কেউ কেউ বলছেন যে হামাসের বোধহয় এই চুক্তিটা মেনে নেওয়া ঠিক হয় নাই। কিন্তু আসলে কি হামাসের আর কিছু করার বিকল্প ছিল? হামাস ওই যে আমরা যতটুকু শুনেছি যে এক ধরনের চাপের মুখেই এটা মেনে নিয়েছে। ট্রাম্প তো এই যে পরিকল্পনাটা ঘোষণা করেই বলছে যে নরকের দরজা খুলে যাবে যদি এটা মেনে না নেয়। হ্যাঁ, ট্রাম্পের এ ধরনের ঘোষণা যদিও আগে থেকেই ছিল, বারবারই হুমকি দিয়েছে, তার এখনো সে হুমকি দিয়ে যাচ্ছে অস্ত্র সমর্পণ না করলে জোর করে অস্ত্র সমর্পণ করানো হবে, হামাসকে ধ্বংস করা হবে। তো এ ধরনের হুমকি সবসময় ছিল, এবারও ছিল। কিন্তু এবার বিষয়টা যতটুকু শোনা যাচ্ছে যে হামাসের যারা কিছুটা শুভাকাঙ্ক্ষী ছিল, কয়েকটা দেশ যারা হামাসকে নানাভাবে সহযোগিতা করছিল, অন্তত মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রেখে বা তাদেরকে দপ্তর খোলার জন্য সুযোগ দিয়ে, এসব দেশ নাকি হামাসকে অনেকটা চাপ দিয়েছে বা হামাসকে পরামর্শ দিয়েছে যে আমাদের এইসব সহযোগিতা আর অব্যাহত রাখা সম্ভব হবে না, ট্রাম্পের এই প্রস্তাব মেনেই নিতে হবে। আর ট্রাম্পের সে সময় আরেকটা উদ্দেশ্য ছিল যে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার একটা আশা ছিল তার। সেই কারণে সে এইসব দেশগুলোকে মারাত্মক চাপের মধ্যে রেখেছিল এবং একটি যুদ্ধবিরতি চুক্তি করতেই হবে, এটা তার নির্দেশনা ছিল। সে কারণে এই যুদ্ধবিরতিটা হয়েছে। তবে হামাস অনেক কূটনৈতিকভাবে দক্ষ একটি সংগঠন, বাহিনী। তারা শুধু এইসব দেশের কথায় যে এটা মেনে নিয়েছে আমি সেটা বিশ্বাস করি না। তারা যুদ্ধক্ষেত্রে যেমন দক্ষ, কূটনৈতিক, রাজনৈতিক সব দিক থেকেই তারা অনেক বেশি অগ্রগামী এবং তাদের এখনও যেসব নেতা বেঁচে আছেন তারা অনেক ধীরে চিন্তে কাজ করেন এবং তারা এই 2 বছর যেভাবে ইসরায়েলকে মোকাবেলা করে এসেছে, যেভাবে এই বন্দিগুলোকে বা অনেকের ভাষায় জিম্মিগুলোকে লুকিয়ে রাখতে পেরেছে, টানেল নেটওয়ার্ক এখনো সংরক্ষণ করেছে, বোঝা যাচ্ছে যে এই সংগঠন অনেক বেশি দক্ষ, অনেক বেশি
মানে আমাদের প্রত্যাশার চাইতেও বেশি পারদর্শী। সে কারণে আমি মনে করি হামাস এই যে যুদ্ধবিরতি মেনে নিয়েছে, এর পেছনে তাদের অনেক গভীর চিন্তা আছে, গভীর উদ্দেশ্য আছে, এবং তারা সহজে একেবারে সব কিছু ছেড়ে দিবে, নতি স্বীকার করবে, এমনটা আমি ভাবছি না, এবং আমি সেরকম হতাশাবাদী নই। হামাসকে যে ধ্বংস করে ফেলতে পারবে বা ট্রাম্প নরকের দরজা খুলে দিয়ে শেষ করে দিতে পারবে মনে হয় না, এরকম কিছু ঘটবে। হামাসের অবশ্যই বিকল্প চিন্তা আছে, বিকল্প তাদের পথ আছে বলেই তারা এটা মেনে নিয়েছে, এবং এই মুহূর্তে এই সময় হয়তো এটাই তাদের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত হিসেবে তারা মনে করেছে। যাই হোক, আমরা প্রত্যাশা করি যে এই যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদী হোক, এবং হামাস তাদের যেভাবে এখনো আমরা দেখতে পাচ্ছি যে তারা গাজায় কিন্তু শক্তিমত্তা বজায় রেখেছে, তারা নানা জায়গায় তাদের যে ক্ষমতা কর্তৃত্ব সেটা পুনঃপ্রতিষ্ঠা করছে। ইসরায়েলের যে দালাল গোষ্ঠী সেখানে কিছু গড়ে উঠেছে, তাদেরকে দমন করছে, এবং একচেটিয়া এই প্রতিরোধকামীদের, অর্থাৎ যারা ইসলামী প্রতিরোধের পক্ষে, তাদের সেখানে কর্তৃত্ব প্রতিষ্ঠা হচ্ছে। এটা আশার বিষয়, এবং হামাসের বর্তমান অবস্থান ইসরায়েলি পত্রপত্রিকায় বলছে যে হামাস এখনো শক্তিশালী। ঠিক, এবং এইভাবে তাদের শক্তিমত্তা প্রকাশ পাক, বিশ্ববাসী তাদের জন্য যেভাবে দোয়া করছে, এবং যারা মানসিকভাবে পারছে তারা মানসিকভাবে তাদেরকে অনুপ্রাণিত করছে, তো সেইটা তারা আরও অগ্রসর হয়ে যাক। আমার একটা বিষয়ে একটু ছোট্ট জেনেই এই গাজা বিষয়ক আলোচনা শেষ করবো, সেটা হলো এই 20 দফা, ট্রাম্পের এই 20 দফা ঘোষণার দিনকে, এই পরিকল্পনা ঘোষণার দিনটাকে উনি নিজেই বলেছেন মানব সভ্যতার ইতিহাসের মহান দিন এটি। তো সেই দিনটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? না, ট্রাম্পের প্রতিটি কথাই হাসির উদ্রেককারী। এই যে বক্তব্য, এটাও এক ধরনের হাস্যকর। তিনি চিন্তা করে কথা বলেন বলে মনে হয় না, অথবা লোক হাসানোটা তার ভালো লাগে। আপনি সর্বশেষ একটি ভিডিও দেখেছেন কিনা, আমেরিকায় নো কিং শিরোনামে যে এখন বিক্ষোভ হচ্ছে, মিছিল হচ্ছে লাখ লাখ মানুষের, সেটার প্রতিক্রিয়ায় সে একটি এআই জেনারেটেড ভিডিও বানিয়েছে এবং নিজেই তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে মল 20টা এগুলো বিমান দিয়ে তিনি নিজেই বিক্ষোভকারীদের উপর ছিটাচ্ছেন। তো এমন দৃষ্টিভঙ্গি, এমন যার মানে চিন্তা ভাবনা, তার কাছ থেকে কোনো কথাই মানে অপ্রত্যাশিত নয়। সে অনেক কথাই বলতে পারে, সেই সব কথাকে গুরুত্ব আমরা দেই না। আর সে যে দিনটিকে, এই চুক্তির দিনটিকে এত মহান বলেছে, যদি তার মানে উদ্দেশ্য ভালো হয়ে থাকে তাহলে সে এটাকে মহান করেই রাখুক এবং ইসরায়েলকে থামাক, এই যুদ্ধবিরতি সেখানে বাস্তবায়ন হোক এবং গাজায় শান্তি ফিরে আসুক। তাহলে আমরা বলবো যে তার ওই কথাটা মহান দিন। কিন্তু এই মহানের ঘোষণার পর উনি বলছেন এই 20 দফা না মানলে কিন্তু নরকের দরজা খুলে যাবে, এই ধরনের একটা হুমকিও দিয়ে বসেছেন তিনি। তো যাই হোক, আমরা চাই উনি যেইভাবে বিশ্বব্যাপী শান্তির পায়রা উড়াচ্ছেন, ভবিষ্যতে উনি সেই শান্তির পায়রা উড়ানোটা কন্টিনিউ করবেন এবং শান্তি পুরস্কার পাবেন। তো গাজা নিয়ে আসলে অনেক কথাই বলার ছিল, সেটা তো আর বলা যাচ্ছে না আমাদের সময়ের অভাবে। আমরা ইরানকে নিয়ে একটু কথা বলতে চাই। ইরানের ব্যাপারটা তো সবাই, বিশেষ করে যারা আমাদের বেশি ইরানকে যারা ভালোবাসে এবং ইরানকে সবসময় যারা মানে ফ্রন্ট লাইনে দেখতে চায়, তারা এই শুভাকাঙ্ক্ষীরা ভেবেছিল, বিশেষ করে আমাদের দেশের, বাংলাদেশের গণমাধ্যমগুলোর কল্যাণে, তারা ভেবেছিল যে আমেরিকা ইসরায়েল আবারও ইরানে হামলা করতে পারে। কি মনে করেন? আমি তো প্রথম থেকেই বলে আসছি যে হামলার
সম্ভাবনা বা মানে আশঙ্কা খুবই কম, কারণ ইরানের সাথে 12 দিনের যুদ্ধে ইসরায়েল বড় ধরনের একটা শিক্ষা পেয়েছে। ইরানের শক্তি আছে, এটা আমরা মুখে শুনতাম, অনেক সময় মিডিয়ায় দেখতাম, কিন্তু বাস্তবে এটা কিন্তু এর আগে ওইভাবে দেখা যায় নাই। এই যুদ্ধে ইরান ক্ষেপণাস্ত্র দিয়ে যে তার শক্তিমত্তা প্রমাণ করেছে, সেটা থেকে ইসরায়েল বার্তা পেয়েছে। এছাড়া আমরা যতটুকু শুনেছি, জেনেছি যে ইরান এই সময়ের মধ্যে, এই 1-2 মাসের মধ্যে তার সমরাস্ত্র ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করেছে, নতুন নতুন অস্ত্র বানিয়েছে বা এনেছে। সে কারণে ইসরায়েল বা আমেরিকার পক্ষ থেকে হামলার আশঙ্কা অনেক কমে গেছে। তবে হামলার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, কারণ ট্রাম্পের মতো পাগল যেখানে আছেন, নেতানিয়াহুর মতো রক্তপিপাসু একজন ব্যক্তি যেখানে আছেন, যারা যুদ্ধ, খুনাখুনি, রক্তাক্ত করা এ ধরনের বিষয়কে খুব মামুলি বলে মনে করেন, এনজয় করেন, এ ধরনের ব্যক্তি যখন বড় বড় অস্ত্রের নিয়ন্ত্রণ তাদের হাতে থাকে, নিয়ন্ত্রক যখন তারা, তখন যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, কোনো কারণ ছাড়াই পাগলামি করে হামলা করে বসতে পারে। তবে সেটা যদি করেই বসে, ইরান যেরকম বলছে, সেটার শক্ত জবাব ইরান দেবে এবং সে ধরনের প্রস্তুতি ইরান নিয়ে রেখেছে। এবং আমরা যতটুকু দেখছি যে ইরান ওই যুদ্ধের পর থেকেই নতুন করে প্রস্তুতি শুরু করেছে আবার যুদ্ধ করার জন্য যদি তারা হামলা করে। না, ইরানের প্রস্তুতি নিয়ে একটু পরে আবারও শুনবো। অনেক বিশেষজ্ঞ বলছেন যে হামাসের সাথে যেহেতু ইরানের সম্পর্ক খুবই ভালো, সেজন্য হামাসকে কিন্তু কিছুটা কৌশলগত কারণে ইসরায়েল তাদের প্রতিবন্ধক মনে করে। তো সেই কারণে হামাসকে আগে ধরে তাদেরকে নিশ্চিহ্ন করে ফেললে ইরানের মানে একটু দুর্বল হয়ে যাবে তাদের শক্তিটা। এই জন্য হামাসকে আগে দুর্বল করা হলো, তারপর ইরানের উপর হামলা চালানো হবে। এই ধরনের একটা বিশ্লেষণ আছে। এই বিশ্লেষণের সাথে আমি একমত না, কারণ হামাস এখন যে অবস্থায় আছে, ইরানকে সহযোগিতা করার মতো অবস্থা নেই, কারণ তারা নিজেরাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত এবং তাদেরকে রক্ষা করতেই তাদের জানপ্রাণ দিতে হচ্ছে। তো ইরানকে সাপোর্ট করবে বা ইরানকে সামরিক দিক দিয়ে বলুন বা অন্য দিক দিয়ে তো সহযোগিতা করার অবস্থা হামাসের এই মুহূর্তে নেই। সেটা একটা সময় ছিল যখন হামাস, হিজবুল্লাহ সেখানে ভালো পজিশনে ছিল, অর্থাৎ যুদ্ধের আগে যখন হামাস সুসজ্জিত, অর্থাৎ 7 অক্টোবরের আগে তারা তো একটা ভালো প্রস্তুতিতে ছিল, আমরা জানি। এরপর এখন যখন হামাস নিজের অস্ত্রশক্তি অনেকটাই খুইয়ে ফেলেছে, কারণ সেটার নানা কারণ আছে। 2 বছরের যুদ্ধ হয়েছে, তাদের অস্ত্র ভাণ্ডার স্বাভাবিকভাবেই অনেকটাই সংকীর্ণ হয়ে এসেছে। পাশাপাশি আমরা জানি যে ওদিকে হিজবুল্লাহর যে সরবরাহ লাইন সিরিয়া ছিল, সিরিয়াটা আমেরিকা, ইসরায়েল তাদের অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। সেসব কারণে ওদিক থেকে ইরানকে ওইভাবে সহযোগিতা করবে এই পরিস্থিতি এখন নেই। ইরানকে এখন যুদ্ধ বাঁধলে যেটা সহযোগিতা আসতে পারে ইয়েমেন থেকে আসতে পারে। পাশাপাশি হ্যাঁ, হিজবুল্লাহ সেখানে হয়তো পাল্টা হামলা চালাবে, কিন্তু হামাস বর্তমানে ইরানের পক্ষে হয়ে হামলা চালানোর অবস্থায় নেই বলে আমার কাছে মনে হয়। তারা নিজেরা প্রতিরোধ করছে, কিন্তু সেই কারণে হামাসকে ক্ষতি করা বা হামাসকে নিশ্চিহ্ন করার সাথে ইরানের যুদ্ধের এখন আর খুব একটা সম্পর্ক নাই। একটা সময় ছিল, একটা সময় অনেক বড় সম্পর্ক ছিল, এখন সেটা আর নেই। এখন ইরান নিজেকেই রক্ষা করতে হবে। এখন ইরানের যেসব মিত্র দেশ আছে তারা, আমরা জানি যে ইরানকে সহযোগিতা করবে বলে আমরা বুঝতে পারছি এবং নানাভাবে দেখতে পাচ্ছি যে তারা নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। আপনার শেষ কথা থেকে আমি আরেকটু প্রশ্ন করতে চাই, এটাই শেষ প্রশ্ন, আমাদের সময় খুব বেশি নেই হাতে। সেটা হলো, যদি
তাদের সেই যুদ্ধ উন্মাদনার প্রয়োগ ঘটায়, অর্থাৎ আবারও যদি হামলা করেই বসে, কোনো কারণ ছাড়াই হতেই পারে, যদি করেই বসে, সেই 12 দিনের যুদ্ধ আর এই করে বসার জবাব কীরকম হবে বলে মনে করেন? এদের প্রস্তুতিটা কেমন আছে? আর ওই যে মুসলিম দেশগুলো বা যারা যারা ইরানকে সহযোগিতা করবে বলে মনে করছেন, তারা কারা এবং কিভাবে, কি ধরনের একটা সিনারিও দাঁড়াতে পারে? হ্যাঁ, হামলা হলে ইরান এখন প্রস্তুতি নিয়েছে, এর আগে প্রস্তুত ছিল না। এই দুইটার মধ্যে একটা বড় পার্থক্য আছে। 12 দিনের যুদ্ধের আগে আমরা জানি যে ট্রাম্প ইরানের সাথে পরোক্ষ আলোচনার একটা খেলা খেলছিল। ইরান ভেবেছিল যে আলোচনা যখন চলছে তখন হামলা হবে না, যুদ্ধ হবে না, অর্থাৎ একটা নিশ্চিন্ত অবস্থায় ছিল। কারণ পৃথিবীর এটা একটা নিয়ম, যখন আলোচনা চলে আলোচনার মধ্যে হামলা কেউ করে না, এটা সবাই মেনে চলে। কিন্তু আমেরিকা ইসরায়েল এটা মেনে চলেনি। এখন ইরান ভেবে নিয়েছে, ইরান ধরে নিয়েছে যে আজই হামলা হতে পারে। ইরানের প্রস্তুতিটা এরকম এই পর্যায়ে, অর্থাৎ ইরান সদা প্রস্তুত হামলা মোকাবেলার জন্য। এ কারণে তারা এবার ওইবারের মতো, প্রথম দিকে ওইবার ইরান যেরকম একটু মানে মোকাবেলা করতে হিমশিম খাচ্ছিল, কারণ অপ্রস্তুত থেকে ঠাস করে মানে আক্রমণের শিকার হয়েছে, কিছু কমান্ডারকে তাদের মানে শহীদ দান দিতে হয়েছে। এবার এরকম হবে না আমি যতটুকু বুঝতে পারছি। এমনকি ওইবার ইরানের ভেতরে কিছু দালাল চক্রকে ওরা ব্যবহার করেছিল, ইরানের এই দেশীয় যারা গাদ্দার, তাদেরকে দিয়ে ভেতরে ড্রোন হামলা চালিয়েছিল। ইরানের মধ্যে ইরানের গোয়েন্দা বাহিনী এই সব নেটওয়ার্ককে ধ্বংস করেছে। এ ধরনের নেটওয়ার্ক আর সেরকম সক্রিয় হতে পারবে না। ফলে এই দুটি দিক কিন্তু অনেক বড় বিষয়। পাশাপাশি ইরান এই সময়ের মধ্যে তার অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করেছে বলে আমরা জেনেছি। আমরা জানি যে চীন এবং রাশিয়া বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী অস্ত্রধারী দেশ। এই দুটি দেশের সাথেই ইরানের অস্ত্র লেনদেন আছে এবং যতটুকু জানা যাচ্ছে যে এরই মধ্যে ইরানে চীন এবং রাশিয়া থেকে অস্ত্র এসেছে এবং উন্নত প্রযুক্তির সরঞ্জাম এসেছে। তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এ ধরনের ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। এই কারণে বলছি যে এই সহযোগিতাটা আবার যুদ্ধ হলে কাজে লাগবে এবং চীন এবং রাশিয়া চায় না এই অঞ্চলে ইরান বড় ধরনের ক্ষতির শিকার হোক। এই এলাকায় মধ্যপ্রাচ্যে ইরান যদি বড় ধরনের ক্ষতির শিকার হয়, ইরান হেরে যায়, তাহলে এই চীন রাশিয়ার জন্যও একটা বড় বিপদের কারণ হবে। পাশাপাশি সারা বিশ্বেই এখন যুদ্ধবিরোধী একটি অবস্থা তৈরি হয়েছে, অর্থাৎ সব জায়গায় বিক্ষোভ দেখা যাচ্ছে, জনগণ সজাগ হচ্ছে। এই অবস্থায় মুসলিম দেশগুলোর জনগণও কিন্তু ইরানের পক্ষে অবস্থান নিয়েছে গাজার কারণে। পাশাপাশি এমনও হতে পারে কোনো কোনো মুসলিম দেশ ইরানের সাথে গোপনে ভালো একটা সমঝোতায় চলে এসেছে। আমি যতটুকু ধারণা করি সেটি হলো সৌদি আরব বলেন, কুয়েত বলেন, কাতার বলেন, এইসব দেশও চায় না ইরান হেরে যাক, ইরান শক্তি ক্ষুণ্ণ হয়ে যাক। কারণ হলো তারাও এটা ভালো করে জানে যে ইসরায়েল যদি ইরানকে এখান থেকে মুছে দিতে পারে, ইরানকে মুছে দেওয়া মানে ইরানকে শক্তিহীন করতে পারে, পরবর্তীতে এই ঢেউটা তাদের উপর গিয়ে লাগবে, নিজেদের অস্তিত্বের তাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন দেখা দেবে। এবং এই কারণে ইরান এক ধরনের ঢাল হিসেবে কাজ করছে তাদের জন্য। অর্থাৎ বড় একটা বাঁধ, এই বাঁধ ভেঙে গেলে অন্য আরব দেশগুলো রক্ষা পাবে না। আমি মনে করি যে সব মিলিয়ে ইরানের সাথে আবার লাগতে আসা ইসরায়েল বা আমেরিকার জন্য খুব ভালো হবে না। এবং কেউ কেউ বলেন যে হয়তো যদি যুদ্ধ হয়, এই যুদ্ধের মধ্য দিয়েই ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। আপনি তো জানেন যে ইরান বিশ্বাস করে ইসরায়েলের যে রাষ্ট্রযন্ত্র, এটা একদিন ধ্বংস হবে এবং এটাকে ধ্বংস করা মুসলমানদের পবিত্র দায়িত্ব। কারণ তারা দখলদার শক্তি, ফিলিস্তিনি ভূখণ্ডে তারা জোর করে এসে
একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছে, অন্যদেরকে খুন করছে, জমি যাদের তাদেরকে খুন করে মেরে ধরে সেখান থেকে বিতাড়িত করছে। অর্থাৎ তাদের সেখানে টিকে থাকার কোনো যৌক্তিকতা নেই, বৈধ অধিকার নেই। এক্স্যাক্টলি। তো সোহেল ভাই, আজকে আর সময় নেই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার অনেক ব্যস্ত সময়ের ফাঁকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও নাসির মাহমুদ ভাই এই আয়োজনের জন্য। যে দর্শক মণ্ডলী, আজকে আমরা এখানেই গুটিয়ে নিচ্ছি খোলা দৃষ্টির আসর। ইনশাআল্লাহ পরবর্তী আসরে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।